বিখ্যাত ইতিহাস বিচরিত পর্যটক স্থান। চরমুগরিয়া আরিয়াল খাঁ নদীর তীর ঘেঁষে মাদারীপুর শহরের অবস্থান। একসময় বিখ্যাত ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার। চরমুগরিয়ার বিশেষত্ব হল এখানকার বানর। মানুষের বসতির পূর্বেই এখানে তাদের বসবাস শুরু। পুরো চরমুগরিয়া জুড়ে মানুষের সাথে এদের সমাজ, এদের বসবাস। তাই আপনি সময় পেলে চলে আসতে পারেন এখানে। তাছাড়া হযরত শাহ মাদারের দরগা, আলগি কাজীবাড়ি মসজিদ, রাজা রাম মন্দির, ঝাউদিগিরি, আউলিয়াপুর নীলকুঠি, বাজিতপুরের প্রণব মঠ, খালিয়া শান্তি কেন্দ্র, পর্বতের বাগান, শকুনি লেক ইত্যাদি মাদারীপুর জেলার সর্বাধিক জনপ্রিয় দর্শনীয় স্থান। চলুন ঘুরে আসি এই স্থানগুলো। ইতিহাস বিখ্যাত আউলিয়াপুর নীলকুঠি সাধারণ মানুষের কাছে ডানলপ সাহেবের নীলকুঠি নামে পরিচিত। গরিব চাষীদের উপর ব্রিটিশ নীলকরদের অত্যাচার ও ঐতিহাসিক ফরাইজি আন্দোলনের নীরব সাক্ষী হিসেবে এখনো এটি দাঁড়িয়ে আছে। মাদারীপুর জেলা শহর থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে সদর উপজেলার সিলারচর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এই নীলকুঠির অবস্থান। জনশ্রুতি আছে বহুকাল আগে থেকেই গ্রামটি বিভিন্ন পীর আউলিয়ার পদস্পর্শে ধন্য বলে এর নাম হয় আউলিয়াপুর। এই গ্রামেই রয়েছে খ্যাতিমান আউলিয়া হযরত শাহ সুফি খাজা ইউসুফ শাহ আহসানের দরগা শরীফ। দরগাটির অবস্থান নীলকুঠির পাশেই। প্রায় 200 বছর আগে ডানলপ সাহেব নামের একজন ইংরেজ নীলকর নীলের ব্যবসা করে রাতারাতি কোটিপতি হওয়ার বাসনা নিয়ে তিনি এসেছিলেন এই এলাকায়। 12 একর জমির উপর তিনি স্থাপন করেন নীলকুঠি। এই নীলকুঠি আজ প্রায় নিশ্চিহ্ন। কুঠির জমিও বিভিন্নভাবে বেহাত হয়ে গেছে। কুঠির ধ্বংসাবশেষ এবং ইটের তৈরি ভবনের ভিত্তি পড়ে রয়েছে আজও, আর স্মৃতি হিসেবে আজও রয়ে গেছে শুধু চুল্লিটি। এই ডানলপ সাহেবের নীলকুঠির সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক ফরাইজি আন্দোলন। উপমহাদেশে ব্রিটিশদের অত্যাচার যখন চরম পর্যায়ে, তখন নীলকুঠিয়াল ও তাদের দোসর জমিদার মহাজনদের অত্যাচারে এই অঞ্চলের কৃষকরাও জর্জরিত হয়ে পড়ে। এ সময় মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরের গ্রামের হাজী শরিয়াতুল্লাহ ও তার পুত্র পীর মহসিন উদ্দিন দুদুমিয়ার কুঠিয়ালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। শরিয়াতুল্লাহ ও দুদুমিয়া এলাকার কৃষকদের নিয়ে গড়ে তোলেন বিশাল এক লাঠিয়াল বাহিনী। এই প্রতিবাদ একসময় গণ আন্দোলনের রূপ নেয়। শরিয়াতুল্লাহ মারা যাওয়ার পর তার ছেলে দুদুমিয়ার নেতৃত্বে 1738 সালে ব্রিটিশদের সাথে নীলকুঠি থেকে 3 কিলোমিটার দূরে প্রচন্ড যুদ্ধ হয়। যুদ্ধে পরাজিত নীলকুঠিয়াল ডানলপ তার দলবল নিয়ে নীলকুঠি ছেড়ে পালিয়ে যায়। আউলিয়াপুরের যে স্থানে এই যুদ্ধ হয় সে স্থান এখনো রণখোলা নামে পরিচিত। বিলুপ্ত প্রায় ডানলপ নীলকুঠির পূর্ব পাশে রণখোলা, পশ্চিমে আউলিয়াপুর বাজার, উত্তরে কালীতলা ও দক্ষিণে আউলিয়াপুর দরগা শরীফ। 12 কক্ষ বিশিষ্ট এ কুঠির মাঝামাঝি অংশে রয়েছে চুল্লি, পাশেই রয়েছে 40 ফুট উঁচু চিমনি। ঐতিহ্যবাহী শকুনি দিঘি মাদারীপুর। মাদারীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি দর্শনীয় স্থান শকুনি দিঘি। এটি মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। জনশ্রুতি রয়েছে 1943 সালে মাদারীপুর শহরকে প্রমাত্তা আরিয়াল খাঁ নদের পাড় থেকে নতুন করে স্থাপনের জন্য দক্ষিণে সরিয়ে আনার লক্ষ্যে এই দিঘিটি খনন করা হয়। উড়িয়া এবং বিহারি শ্রমিকেরা প্রায় 1 বছরের বেশি সময় ব্যয় করে এই দিঘিটি খনন করে। ফলে মাদারীপুর নতুন শহরটি নিচু ভূমি উঁচু ভূমি করে মানুষের বসবাসযোগ্য করে গড়ে তোলা হয়। অন্যদিকে দিঘিটি শহরের প্রাকৃতিক সৌন্দর্যকেও আরো বাড়িয়ে তোলে। দিঘিটির মিঠা পানিতে রয়েছে প্রচুর পরিমাণে মাছ। দিঘির চারপাশে রয়েছে মাদারীপুর পুরানো কোর্ট ভবন, যা বর্তমানে বঙ্গবন্ধু ল কলেজ, শিশু একাডেমি, টেনিস ক্লাব, স্বাধীনতা অঙ্গন, পুলিশ সুপারের কার্যালয়, শহীদ মিনার, সার্কিট হাউস, মুক্তিযোদ্ধা মিলনায়তন, শিল্পকলা একাডেমি সহ অনেক প্রতিষ্ঠান, যা শহরের সৌন্দর্যকে মনোরম করে তুলেছে। ইপত্রে এই লেকটির নাম শকুনি লেক। ইপত্রে এই লেকটির নাম শকুনি লেক হলেও স্থানীয়রা এটিকে মাদারীপুর লেক হিসেবেই চেনে। একটি মাছ ধরার জাল দিয়ে এই বিশাল লেকটিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, যার একটি অংশে আজও মাছ চাষ করা হয়। বর্তমানে এই লেকটি একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বিকেলবেলা এই লেকে এতটাই জনসমাগম হয় যে এখানে কোনো খালি জায়গা পাওয়াটা দুষ্কর। শহরের বেশিরভাগ মানুষ পরিবার, পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এখানে আসেন অবসর সময় কাটাতে। লেকের আশেপাশে সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। এসব মিষ্টির জন্য মাদারীপুর জেলার সুখ্যাতি রয়েছে।
রাজা রামমোহন রায়ের বাড়ি। এ অনেক অনেক বছর আগের কথা। তখন রাজা রামমোহন রায়ের বাবা এবং মা ছিলেন অত্যন্ত দরিদ্র। তারা দুজনেই উজনি রাজার বাড়িতে দাসদাসী হিসেবে কাজ করতেন। উজনি রাজা ছিলেন অনেক ধনী ব্যক্তি। তার বাবা মা তাকে উজনি রাজার বাড়ির বারান্দায় রেখে দুজনেই কাজে যেতেন। রোদ বৃষ্টির মধ্যে থাকতে হতো রাজা রামমোহনকে। এই সময় ফণী মনসা এসে রাজা রামমোহনকে ছায়া দিয়ে রাখত। বিষয়টি কেউ দেখতে পেত না। একাধিক দিন উজনির রাজা দেখেন রোদের মাঝে ফণী মনসা শিশু রামমোহনকে ছায়া দিচ্ছে। বিষয়টি একদিন রানীকে দেখান। পরে রানী দেখেন রামমোহনের গায়ে রাজতিলক। যাদের গায়ে রাজতিলক থাকে তারা একদিন রাজা হয়। উজনির রাজা এসব দেখে তার 7টি জমিদারি থেকে একটি জমিদারি দান করেন রামমোহনকে, আর দাসত্ব থেকে মুক্তি দেন তার বাবা এবং মাকে। এমনই মিথ প্রচলিত আছে রাজা রামমোহন রায়ের জমিদারি প্রাপ্তি নিয়ে। রাজা রামমোহন রায়ের এই জমিদারি গোড়াপত্তন কবে হয় সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা কারোই নেই। এখানকার সারিবদ্ধ দালান কোঠা, বাগানবাড়ি, পূজা মণ্ডপ ও শান বাঁধানো পুকুরঘাট আজও কালের সাক্ষী হয়ে টিকে আছে। সেনাপতির দিঘি। কালকিনি উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে সেনাপতির দিঘি অন্যতম। 1665 সালের 24 ডিসেম্বর মোগল আমলে শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ এই দিঘি খনন করেন। প্রায় 350 বছর ধরে নিজ মহিমায় কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে এই দিঘিটি। দৃষ্টিনন্দন এই দিঘিটির সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে এর সৌন্দর্য। একসময় হয়তো বিলীন হয়ে যাবে কালের অতলে, শুধু থেকে যাবে ইতিহাসের পাতায়। সরকারি বা বেসরকারিভাবে কোনো উদ্যোগ গৃহীত হয়নি এই দিঘি সংস্কারের। অথচ দিঘিটি ঘিরে গড়ে উঠতে পারে একটি পর্যটন কেন্দ্র, যা থেকে সরকারের রাজস্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের আমরাতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী স্থানে সেনাপতি দিঘির অবস্থান। প্রায় 15 একর এই জমির উপর খনন করা এই দিঘির খনন নিয়ে রয়েছে মতান্তর। জনশ্রুতি আছে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে সুবাদার শায়েস্তা খাঁর নেতৃত্বে মগ জলদস্যুদের বিতাড়িত করার জন্য তার বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁ 288টি নদীতে অভিযান পরিচালনা করেন। বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করে তার সেনাবাহিনীর একটি অংশ বাকেরগঞ্জ অর্থাৎ বর্তমান বরিশাল অঞ্চলে অভিযান চালায়। সেখান থেকে মগ সৈন্যদের বিতাড়িত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। ওই সময় পানি ও জলের অভাব মেটানোর জন্য বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁর সেনাবাহিনী এই দিঘিটি খনন করে। মূলত সেই জন্যই এই দিঘির নাম হয় সেনাপতির দিঘি। সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি। সুনীল গঙ্গোপাধ্যায় 20 শতকের শেষার্ধে আবির্ভূত একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক। 2012 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী 4 দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে সর্ববৈশ্বিক বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিতি ছিলেন। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, উপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দর পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের মাদারীপুরে। মাত্র 4 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। 1953 সাল থেকে তিনি কীর্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদন শুরু করেন। 1958 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং 1966 খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। পর্বত বাগান। 1930 সালে রাসবিহারী পর্বত দেশ বিদেশে প্রায় 500 জাতের ফল ও ফুলের চারা সংগ্রহ করে প্রায় 20 একর জমির উপর গড়ে তোলেন একটি বাগান। সেই থেকে তার নাম অনুসারে এই বাগানটির নাম পর্বত বাগান নামে পরিচিতি লাভ করে। বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা কুমার নদ বাগানের আকর্ষণীয় অনুষঙ্গ হিসেবে বাড়তি সৌন্দর্য এনে দেয়। নানা আকৃতির সৌন্দর্য, শৈল্পিক পথ, বাগান প্রতিষ্ঠা লগ্নে হাজার হাজার নারিকেল ও সুপারি গাছ বাগানটি ঘিরে রয়েছে।
ছিল আম, জাম, কাঁঠাল, কামরাঙ্গা, আমড়া, কুল, সফেদা, জলপাই, আমলকি, কমলা, জামরুল, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সহ দেশি বিদেশি বিভিন্ন ফল, ভেষজ গাছ। বাগানটি নয়নাভিরাম করার জন্য গোলাপ, গন্ধরাজ, টগর, কামিনী, হাসনেহেনা, বকুল, জুঁই, বেলি, জবাসহ দেশ বিদেশের অসংখ্য ফুলের গাছ রয়েছে এখানে। প্রায় 12 রকমের গোলাপ গাছ ছিল পর্বত বাগানে। বিচিত্র পাখির কলকাকলিতে বাগানটি ছিল মুখরিত। এছাড়াও আরো উল্লেখযোগ্য বেশ কিছু স্থান রয়েছে মাদারীপুরে, যা আপনার চিত্তকে আকর্ষিত করবে, যেমন হাজরাপুর দরবার শরীফ, রাষ্ট্রী ইউনিয়ন, মঠের বাজার মঠ, মহামানব গণেশ পাগলের সেবাশ্রম, সুফি আমির শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, ঝাউদিগিরি, নারায়ণ মন্দির, কুলপদ্দি জমিদার বাড়ি ও আবহাওয়া অফিস।